তাছাড়া বিজয় বড় মাকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। আর সুজয়ের শরীর খারাপ শুনে এই 1010 টাকা সাহায্য দিতে এসেছে। না বাবা, আপনার ছেলের চিকিৎসার টাকা আমি জোগাড় করে নেব। আপনি কি বলুন তো মা, আপনার বড় ছেলের শালা এসেছে, এখনো পর্যন্ত একটু চা দিয়ে আপ্যায়ন করলেন না। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, আমার নাম করে আপনি ভাস্করের দোকান থেকে কিছু মিষ্টি অন্তত নিয়ে আসুন। তুমি আমাকে কি ভেবেছো বলো তো বোন? বোনের বাড়িতে ভাইরা কি যত্ন সেবা খেতে আসে? হ্যাঁ, তুমি আর কিছু মনে করো না বাবা, ওই পাগলি মেয়ের কথা আবার না শুনলে ওর মাথায় আবার আগুন জ্বলে যায়। তবে তবে আমি আর বেশি দেরি করব না বাবা, আমি যাব আর আসবো। যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিঃসংকোচে বলতে পারেন। তুমি কি কিছু কাজ অবশ্যই একটা করি, বাড়ির সবাই জানে আমি ওই কলকাতায় একটা কোয়ার্টারে আয়ার কাজ করি, কিন্তু আসলে আমি একজন হোটেল সিঙ্গার। তার মানে তুমি নাচ গান করো? নাচ গানই নয়, ওই পকেট মারি, অবশ্য আমি পাপ কাজ করি না। কিন্তু আমি যদি তোমাকে একটাই ভালো জায়গায় চান্স করে দিই, তাহলে আমি সেটা সানন্দে গ্রহণ করে নেব। প্রমিস? প্রমেশ, প্রমিস? প্রমেশ। জীবনে আমি আর কাউরে কাছে সংযুক্ত করব না, কারণ সারা পৃথিবীটায় আজ বেঈমানে আগরা তৈরি হয়েছে। ওই বিশ্বাস নামক শব্দটা হয়েছে অপবিত্র। এ আপনাকে কি রূপে দেখছি সুজয় বাবু? ঠিকই তো দেখছেন মিস্টার চৌধুরী, দৃষ্টান্ত ঘটেছে তাই মেকআপের পরিবর্তন হয়েছে, কিন্তু আমি হাল ছাড়ব না। আমার লেখনী দিয়েই আমি খুঁজে বের করব আমার শ্রেষ্ঠ নাটক। মেয়েরা কি জানে সিঁদুরের মানে? আপনি শান্ত হন মিস্টার নাট্যকর। কি করে শান্তি হব মিস্টার প্রযোজক? সাধু দিশান, আমার কলমটা যে আমার ক্রমশ হাত থেকে অনেক দূরে সরে যাচ্ছে। না, আমার কলমকে আমি আমার হাত থেকে সরে যেতে দেবো না। আমি লিখতে চাই অনেক অনেক না বলা কথা আমার নাটকের সংলাপে আমি তুলে ধরতে চাই। সিন্দুরকে অমর্যাদার করা আমি প্রতিবাদ করতে চাই। আপনি যে স্বাভাবিক নন সেটা আমি দেখেই বুঝতে পারছি। যদি কিছু মনে না করেন তাহলে এই টাকাগুলো রাখুন আর একটা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন। ওতে কত টাকা আছে মশাই? ও টাকা তো আমার স্ত্রী ইচ্ছে করলে 1 ঘন্টায় আপনি ভেতরে যান দাদা, ওই তো মা এসে গেছে, যান আপনি ভেতরে যান। কিন্তু ওকে আমি দেখছি, আপনি যান ভেতরে যান। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কথাটা মনে রেখো বোন, কারণ সুজয়ের যা অবস্থা তাতে চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু আমি যখন তোমার পাশে আছি না, কোনো চিন্তা নেই। নাট্যকাররা আস্ত পাগল, তা না হলে একটা চরিত্র খোঁজার জন্য আকাশ পাতাল ভাবে। এই দেখুন না, আমার অনিকেতে একটা চরিত্র কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। চারিদিকে রঙ্গমঞ্চে এই পৃথিবী ভিন্ন ভিন্ন চরিত্রে ছড়াছড়ি, শুধু ধরে নিয়ে লাগিয়ে দিতে পারলেই নাটক তৈরি হয়ে যাবে। আচ্ছা অনেকটা বেলা হলো, এবার চলো তো খেয়ে নেবে। তার কোনো প্রয়োজন নাই। তার মানে আমার জীবন অভিযান ঘটে তছনছ হয়ে গেছে, তাই আমার কথার মানেটা আমার নিজেরও জানা নেই। আচ্ছা তুমি যে একজন নাট্যকার, অনেক জ্ঞান তোমার, অনেক
হয়েছো। তুমি কি নিজেকে একটু বুঝতে পারছো না? আচ্ছা দোলন, তুমি তো একজন সতী সাবিত্রী স্ত্রী। অনেক ত্যাগ, অনেক ভুলের মাসুল শুনতে তুমি ওই আহমাদটাকে স্বামীত্বে বরণ করে নিয়েছো। তাই কোনো স্বামী যদি কোনো স্ত্রীর কাছে জানতে চায় কর্মসের কথার মানেটা, সেটা কি অপরাধ? তার মানে তুমি কি আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাস অবিশ্বাসে কোনো প্রশ্নই নেই দোলন। ভেবে দেখো, সকালটি হলে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, সন্ধ্যার পর খুশি মতো বাড়ি ঢুকছো, মাসের শেষে মোটা টাকাও আমার হাতে এনে দিচ্ছ। তাই আমার স্ত্রী হিসাবে কোথায় যাচ্ছ, কি করছো, সেটা নিশ্চয়ই আমার জানা প্রয়োজন। তুমি যা বলছো একদম ঠিক বলছো। তুমি বিশ্বাস করো, এই মুহূর্তে আমার সব কথা তোমাকে বলা এখন কোনো বলতে পারছি না, কিন্তু কিন্তু সময় হলে আমি তোমাকে একদিন সব বলবো। বাহ বাহ রে পৃথিবী, বাহ! সত্য সেলুকার, বড় বিচিত্র তোমার দেশ। যখন সব শেষ হয়ে যাবে, তখন আমি জানতে পারবো আমার স্ত্রী কোন পথে টাকা রোজগার করে আমার হাতে এনে দেয়। আমি তার স্বরে চিৎকার করে 33 কোটি দেবদেবীর নামে শপথ করে বলছি, আমি কোনো অসৎ পথে টাকা রোজগার করি না। আমি গুরুজনদের মুখে আমার ঘৃণার আহার তুলে দিই না। তুমি বিশ্বাস করো। দিবকলাই বললে হবে নাই মাইজি, দিবকলাই বললে হবে না, মুদের অনুমতি দিতেই হবে। এ কি তোমরা এ কি? কারা বাড়ির মধ্যে হঠাৎ ঢুকে পড়লে? মোরা ওই জঙ্গলে বেদিরা আছে, মোর নাম ওই ফুলমণি, আর ই আমারা ওই সাদ্দাজি আছে বটে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের বাড়ির ভেতরে ঢুকেছো কেন? কেন এসছি বল না রে ফুলমনির বেটি। এই রাস্তা দিয়ে না যেতে যেতে না এই তোমাদের এই ঘরের ভেতর থেকে না একটা ভয়ানক গন্ধ আমার নাকে এলো বটে। তাই কিসের গন্ধ? ও খরিসের গন্ধ বটে। একেবারে পাক্কা ঘরে। ও খরিসটা লুটুন তোহাদের ভিটেতে আসা যাওয়া শুরু করেছে বটে, কিন্তু সাবধান মাইজি, ও খরিস যদি একবার সুযোগ পায় তাহলে একটা মাত্র ছবলে তাহার সারা শরীর নীল করে দেবে গো বটে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বটে, তাই তো বলছিলাম ওই খরিশটা যদি কামড়ায় না, তাদের তোদের জীবন আর বেড়ে কেউ বাঁচাতে পারবে না নয় বটে। কি বলছো তোমরা? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমিও দেখ কথাল মানে বুঝতে পারলে না। এই আমি বুঝে নিয়েছি, কি বুঝেছিস সচি ভাই? ওলা হতে বেদে আর বেদনি এই ধাপ তোলে ধাপিতে বলে এই বিদ্যা বিক্রি করলে খায়। এই একটু আগে তা খলিটা এই তামিতে খা করলে এলো, ওই খলিটা গন্ধে ওলা কলে ঢুকে পড়েছে। ছেলেটাকে দেখে আমার ছোট ছেলেটার কথা ভীষণ মনে পড়ছে বটে, কিন্তু সে তো এরকম হাওয়া গোবা পাগল তো নয়। আমার মেয়েটাও যদি বেঁচে থাকতো তাহলে এই রকমই ঠিক বড় হয়ে যেত। এই, তোমরা নিজের মনে কি বিড়বিড় করছো? না মানে আমি বলছি ওই হাওয়া গোবা ছেলেটাই একদম ঠিক কথাই বলছে বটে। এ ঠিক কথা বলেছি, এ ঠিক কথাই বলেছি। এই দলন দিদি, ও দলন দিদি, কি ভাই বলো সচি? কি বললে তুমি? বাহ, কি অসাধারণ চরিত্র! একবারে জঙ্গলি বেদের চরিত্র থেকে বেরিয়ে এলো একবারে সাপনীল অতি চরিত্র। কি হলো? আপনি আমার মুখের দিকে অমন উদার ভাবে তাকিয়ে কি দেখছেন? দেখছি না, একদম ভাবছি, শুধুই ভাবছি। কি ভাবছেন? তোমার নামটা যে দোলন তা তো জানলাম, কিন্তু তোমার বাবার নামটা কি আমি জানতে পারি?
আমি বেশ বুঝতে পারছি আপনারা বেদ বেদি সেজে কোনো আমাদের এই চক্রান্ত করতে এসেছেন, কিন্তু আমি না, আমি ইন্দ্রনীল দত্তর দস্যি মেয়ে দোলন। আর আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করলে ও ঈশ্বর! কি হলো? আপনি আমার বাবার নাম শুনে এরকম চিৎকার করে উঠলেন কেন? বলুন বলুন কি হলো? সত্যি করে বলুন, তা না হলে কিন্তু আমি আপনাদের দুজনকে পুলিশে দিতে বাধ্য হব। পুলিশকে তুমি কি খবর দেবে মামনি? পুলিশই তো আমাদের দুজনকে এই ঠিকানায় পাঠিয়েছে বটে। তার মানে আমরা দুজনের ওই শয়তান নিশিকান্ত চৌধুরীর শিকার। গড! তোমার কি মনে আছে মামনি, একদিন কোন এক সর্বহারা পাগলকে তুমি পুলিশের হাত থেকে রক্ষা করেছিলে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। কিন্তু কিন্তু আমি তো এর মধ্যে কিছুই বুঝতে পারছি না। আমার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এই দেখো মামনি, সেই দিন ঝোলার মধ্যে কোন এক অমূল্য সম্পদ আমি আঁকড়ে ধরে রেখেছিলাম। কি তো আমার শ্বশুর ভাইয়ের ছবি। ওই ভদ্র মহিলাই আমার স্ত্রী। এটা তো শ্বশুর ভাইয়ের ছবি। এ দেখ, এ সব তালাই পাগল হয়ে গেছে। এই আমার তবি এই বুট পুরপুরাত কাতে এই লোকটা, এই আমার তবি তোমাদের কাছে। এ দাও আমাকে, দাও দাও আমাকে। ওরে শশী, তুইও আমাকে চিনতে পারলি না খোকা? আমি যে তোর বাবা। এ তুমি তারা ধাপ্পাবাদ, মিথ্যাবাদী। এই আমার বাবা কাতি বেলা দিকে কবে পটল তুলে দিয়েছে। ওরে ওরে না রে শশী না, তোর দাদা সম্পত্তির লোভে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বিধাতার নিষ্ঠুর খেলায় মৃত্যু আমাকে গ্রাস করতে পারেনি। কিন্তু তোর এ অবস্থা কি করে হলো রে খোকা, কি করে হলো? গোপন সূত্রে আমি যতটুকু জেনেছি, আপনার বড় মেয়ে আর বড় ছেলে পরিকল্পনা ভাবে ওই বালিশ চাপা দিয়ে ওর মাকে মারার অপরাধে ওকে পাগল হয়ে গেছে। তার মানে তোর মার নেই? না নেই খোকা! বাবা, খোকা! বাবা। দোলন, তোর বাবা কেমন আছে রে দোলন? বাবা, তার মানে তুমি? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর হতভাগিনী মা। মা, মা, তাহলে বলো তোমার এই সন্তান সন্তানকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? বলো মা, তুমি বলো। সাবিত্রী আমার মনের কথাটা কোনোভাবেই জানতে পারবে না। দেখতে দেখতেই 20টা বছর পেরিয়ে গেল, অথচ সাবিত্রী আমার কাছে ফিরে এলো না। প্রতি বছর ঠিক আজকের দিনটা এলে পরে প্রতিজ্ঞা শিক্ষার জন্য মনটা যেন আবার আগুন হয়ে ওঠে। জমে উঠেছে দত্ত কাকা, জমে উঠেছে। সংসার রঙ্গমঞ্চে নাটকটা দুর্দান্ত জমে উঠেছে। কি বলছো তুমি পলাশ? হ্যাঁ গো দত্ত কাকা, সুজয় আর দলনের অশান্তি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। পলাশ, কিন্তু আমি যে ভেবে পাচ্ছি না বাবা, ওদের অশান্তির কারণটা কি? আমার অঙ্কের হিসাব ভাগ্যফল শূন্য। তার মানে সুজয়ের জিত যে দলন সকালে, যে দলনের মতো মেয়ে কখনো কাঁচা কাজ করে না।
নিশ্চয় কোনো কারণে সে ব্যাপারটা গোপন রাখতে চাইছে। দলনের প্রতি তোমার আকাশ প্রতিবে থাকলেও দলনের অবশ্যই সুজয়কে জানানো উচিত সে কি কাজ করে। সংসারের প্রয়োজনে বাড়ির মেয়েকে বাইরে বেড়াতে হতেও পারে, কিন্তু দলনে যদি ঠিক সিঁদুরের মর্যাদা বুঝে তাহলে বাড়ির আর কাউকে না বললেও সুজয়কে তো বলা অবশ্যই প্রয়োজন। আপনি দলনের জন্ম দিলেও দলনকে আপনি ঠিক বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি দত্ত কাকা, দলনের মতো মেয়ে কখনো কাঁচা কাজ করে না। না ইন্দ্র, দোলনের পরিস্থিতির ব্যাপারে সুজয়ের সঙ্গে বিয়েটা দেব বলেছিলাম, কিন্তু তার স্বেচ্ছা চরিত্র আমি যে সহ্য করতে পারছি না রে ইন্দ্র। কি বলছিস সবিতা? কি করে সহ্য করবেন কাকা বাবু, যখন আপনার অফিসার ছেলে আপনার অসুখের সময় বউকে খুশি করতে আপনাদেরকে বিমুখ করে চলে গেল সুজয় নিরুপায়, তখন ওই দলনি যে মানুষের দ্বারে হাত পেতে আপনাকে সুস্থ করে আপনার ব্যাক শক্তি ফিরিয়ে দিয়েছে, পলাশ, তখন তো সে আপনাদেরকে জানিয়ে তার কাজে নামেনি, তাহলে সেটাও তো স্বেচ্ছাচারিতা না। সুজয় কোনো মতে তার স্ত্রীর ব্যভিচারিতা মেনে নিবে না। কি সুজয়, তোর তোর পা টলছে, কথা লটাইছে, তার মানে তুই ড্রিঙ্ক করছিস? Yes! নিজের মনে চালা চুরাবার জন্য আমি আব্বাস ড্রিঙ্ক করেছি। সুজয়, এ তোমাকে কি অবস্থায় দেখছি বাবা, এ যে আমার অতীত। যা দেখছেন একদম রাইট দেখছেন, যেমন রাইট দেখছি আপনার মেয়ে সতী সাবিত্রীকে। সুজয়, একজন সুনাম ধন্য নাট্যকার, ওই একটা দুর্বল জায়গায় আঘাত করে সব কিছু ছাই চাপা দেওয়া যায় না মিস্টার ইন্দ্রনীল দত্ত। সুজয়, সেই সুজয়, সে সুজয় আমাকে দেখলে মাথা নত করত, যে সুজয় আমাকে দেখলে। স্টপ, স্টপ ইট, সুজয়, শাট আপ। যার মেয়ে সালা জ্ঞানের পানি আওড়ায় অথচ ভেতরটা কেড়েতে ভর্তি, তার আমার বড় বড় কথা। সুজয়, আমার বিশ্বাস এ যদি সৎ পথে থেকে টাকা ইনকাম করত তাহলে আমাকে বলতে তার ভয়টা কোথায়? ছি ছি ছি, একটা ভালো মানুষ কি না আবেগের বশে এমন নোংরা কথা বলতে পারে, সেটা আমার জানাও ছিল না। দোলন, জানা ছিল না, আমারও জানা ছিল না। ওই পুরনো প্রেমিকের মন ভোলাতে তার অর্ধেক টাকা আমার হাতে তুলে দেন। কি বললে তুমি? Yes, you are upper division. Positive. এটা কি বলছিস সুজয়? Shut up! Nonsense! তোর কথাই মজে গিয়ে আজ আমার এই পরিস্থিতি। শোনো,
শোনো, তুমি আমাকে তুমি যা খুশি বলো, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে তুমি কাউকে অযথা অপমান করতে পারো না। আমি কিন্তু তার নীরবে সহ্য করব না। কি করবে তুমি? নরকের ঘৃণ্য কীট কোথাকার। আমি নরকে কীট। নেহাতে তোমার দেওয়ার সিঁদুর আমার সিঁথিতে জ্বলজ্বল করছে বলে এই যাত্রায় তুমি বেঁচে গেলে, তা না হলে মেয়ে মানুষের গায়ে হাত তোলা তো জানোয়ারের কাজ। তোমার মতো একটা ভালো মানুষের কাজ নাই। তাই আমার ছোট ছোট মন খেয়েছো ভালো কথা, তবে সময় হলে বুঝিয়ে দেব যে দোষের দরুন এক শেষে তোমার মাথা বোঝে। বাবা, ওকে আপনি বাড়ি নিয়ে যান বাবা, আমি কাল সকালেই যাব, আর সাবধানে নিয়ে যাবেন। আর আপনি মা আমাকে কি করে ভুল বুঝলেন বাবা, সেটা আমি বুঝতেও পারছি না। কিন্তু বৌমা, চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনি খেয়ে নেবেন। আর ওর যা পরিস্থিতি, তাতে মনে হয় না যে ও কোনো কিছু খেতে পারবে। ওকে ধরে বিছানায় শুয়ে দেবেন। যান, ওকে নিয়ে যান। চল সুজয়, চল। তুমি যাও বাবা, আমি পললকে নিয়ে যাব। ওই পলাশটাকেও তো বিশ্বাস নেই। সুজয়, সব যারা বেঈমান, তারা দুনিয়াটাই বেঈমানে ভর্তি হয়ে গেছে। সুজয়, শোনো, আমি বাবার সঙ্গে যাচ্ছি। তুমি জানো আমার বেশি দেরি করো না। চল সুজয়। বাবা, আমার জীবনের সমীকরণটা বেশ তো আপন গতিতেই এগিয়ে চলছিল, কিন্তু কোন চক্রান্তের বাম্পারে আঘাত লেগে আমার যেন সব এলোমেলো হয়ে গেল। আমার সব এলোমেলো হয়ে গেল। বাবা পারবে, বাবা পারবে। আর কিছুক্ষণ পরে তোমার জীবন অঙ্কের সমাধান তুমি দেখতেই পাবে। দেখবে, দাঁড়াও। আর মানে অনেক কষ্ট করে না নিজেকে আমি রক্ষা করেছি, আমি অনেক কষ্ট করে রক্ষা করেছি। আজ 20টা বছরের পরে আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। এই সংসারে আমাকে এতটুকুনি আশ্রয় দিতে পারবে না। কে তুমি? হায় ঈশ্বর, আমি কি শুনলাম ঈশ্বর, যার জন্য আমি নিজেকে রক্ষা করে চলেছি, যার জন্য আমার স্মৃতির সিঁদুর আমি রক্ষা করেছি, সেই মানুষটা কিনা আমাকে চিনতে পারছে না। আর মানে তুমি আমার দিকে ভালো করে একটু তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কে। সাবিত্রী, তুমি যদি আমার সাবিত্রী হবে, তাহলে এক লত্তি দুধের শিশুকে ফেলে দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? জমের দুয়ারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, সেইখান থেকে দারোগা বাবু আর আমি ছদ্মবেশে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। আপনি কে? আমি হচ্ছি মৈতুষ চৌধুরী। মরসুসদা তুমি? হ্যাঁ, মরলে হয়তো 20টা বছর পার হয়ে যেত, কিন্তু আমার ছেলে জম হলে কি হবে? আমি যে জমের বাবা, তাই অনেক পরিকল্পনা করেও আমাকে মারতে পারেনি। বাবা কাকাদের মুখে আপনার নাম যথেষ্ট শুনেছি। এটাও শুনেছি এক সময় আপনি ছিলেন নিঃস্বার্থ দেশপ্রেমিক। সেই দেশপ্রেমিকের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে আজও আমার বেঁচে থাকা। যাও মা, যাও, ছেলেটাকে একটুকু দেখো গা, যাও। তবে তুমি কিন্তু থেমে যেও না মা, তোমার বাবা মায়ের দায়িত্ব আমার উপর ছেড়ে নিশ্চিন্ত ওই দিকটা দেখো গা, যাও। আমি তোমার বাবা মায়ের পাশে আছি। আমি একদিন তোমায় বলেছিলাম না বাবা, তুমি না পারলেও আমার এই পৃথিবীতে যদি আমার মা কোথাও বেঁচে থাকে, সেদিন আমি ঠিক তাকে খুঁজে নিয়ে আসবো। চলো। দেখো বাবা, দেখো, আজ আমি আমার মাকে
চলো